ওয়েলকাম স্টুডেন্টস। লাস্ট যে ভিডিওটা আমরা করেছিলাম সেটা ছিল ম্যাট্রিক্স থিওরির উপরে। তো ম্যাট্রিক্স থিওরির যে বেসিক কনসেপ্ট এবং তার অ্যাডিশন মাল্টিপ্লিকেশান সমস্ত প্রপার্টি আমরা শিখে ফেলেছি। তো এরপরে ম্যাট্রিক্সের যে পার্টটা রয়েছে তার আগে আমাদের একটা পার্ট শিখতে হবে, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট না শিখলে আমরা ম্যাট্রিক্সের পরের পার্টটা করতে পারবো না। তো সেই জন্য আমরা আজকে স্টার্ট করছি ডিটারমিনেন্ট চ্যাপ্টার। ডিটারমিনেন্ট দেখো লেখা রয়েছে, যার বাংলা নাম নির্ণায়ক। ম্যাট্রিক্সের কোনো বাংলা ছিল না, এর বাংলা হয়। তো নির্ণায়ক নামেই একটা অর্থ লুকিয়ে রয়েছে। নির্ণায়ক মানে যে নির্ণয় করে বা নির্ণয় করতে সাহায্য করে। তো কী নির্ণয় করতে সাহায্য করে? দেখো, ম্যাট্রিক্স থিওরি দিয়ে আমরা ভ্যারাইটিস কাজ কারবার করতে পারি। ভ্যারাইটিস কাজ বলতে যেমন ধরো, ম্যাট্রিক্স থিওরি দিয়ে আমরা মাল্টিপল ইকুয়েশনের সলিউশন বের করতে পারি, বা সিস্টেম অফ ইকুয়েশন বলতে পারো। সিস্টেম অফ ইকুয়েশন কী জিনিস? ধরে নাও দুটো চলরাশি সম্বলিত দুটো সমীকরণ রয়েছে, যে ax প্লাস by, a2x প্লাস b2y, দুটো চলরাশি দুটো সমীকরণ। এদের সলিউশন বের করা আমরা শিখেছিলাম কীভাবে। ক্লাস 9-এ 4টে পদ্ধতিতে আমাদের শেখানো হয়েছিল, যে তুলনামূলক, পরিবর্ত, বজ্রগুণন, অপনয়ন। এছাড়াও আমাদের গ্রাফিক্যাল মেথডেও শেখানো হয়েছিল সলিউশন করা। গ্রাফ এঁকে কোথায় দুটো সরলরেখা ছেদ করছে সেটাই ওদের সলিউশন। তাহলে সলিউশন ওইখানে শেখার সময় আমরা এটাও শিখেছিলাম, ক্লাস 9-এর যে নতুন সিলেবাসে ছিল, সলিউশন আদৌ থাকবে কি না, থাকলে কটা থাকবে, একটা না অসংখ্য, সেইগুলো সবই আমরা শিখেছিলাম ক্লাস 9-এ। এইখানেও সলিউশন তো আর আলাদা হয় না, সলিউশন তো সলিউশনই হয়। সিস্টেম অফ সলিউশনের কায়দাটা পাল্টে যাবে। মানে আমরা ম্যাট্রিক্স মেথডে সলিউশন বের করব, অবশ্যই ওই আগের পুরোনো মেথডে সলিউশন বের না করে। এবার ম্যাট্রিক্স মেথডে সলিউশন বের করতে গেলে একে ম্যাট্রিক্সের ফর্মে সাজাতে হবে। তো ম্যাট্রিক্সের ফর্মে যদি আমি সাজাই, দেখো এর যে চলরাশিগুলো সহগ রয়েছে, কোএফিসিয়েন্ট, তাদের নিয়ে একটা 2x2 ম্যাট্রিক্স আমরা সাজাতেই পারি। এইবার এই ম্যাট্রিক্সের সঙ্গে যদি এই কলাম ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লিকেশন করা যায়, তাহলে দেখো উপরের এই জিনিসটা চলে আসে। আর ডান পাশে আমরা যদি এই একটা কলাম ম্যাট্রিক্স নিতে পারি, তাহলে পুরো সিস্টেম অফ ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফর্মে সাজাতে পারি। তো এই ম্যাট্রিক্স ফর্মে সাজানোর পর এর যে সলিউশন, সেই সলিউশন বের করতে গেলে ধরে নাও a ইন্টু এক্স সমান সমান বি আমরা ধরে নিচ্ছি, যেখানে a হচ্ছে এই স্কোয়ার ম্যাট্রিক্সটা, এক্স হচ্ছে এই কলাম ম্যাট্রিক্স, বি হচ্ছে এই কলাম ম্যাট্রিক্স। এখান থেকে সলিউশন বের করলে এক্স ইকুয়াল টু আসে a ইনভার্স বি, এখান থেকেই আমরা সলিউশনটা পেয়ে যাই। তো এই যে a ইনভার্স বি জিনিসটা আসছে, এই সলিউশনটা আমাদের বের করতে a ইনভার্স বের করার প্রয়োজন। a ইনভার্স বের করতে আমাদের জানতে হবে ডিটারমিনেন্ট। তাহলে দেখতেই পাচ্ছ, ডিটারমিনেন্ট এমন একটা প্রসিডিওর যেটা আমাদের সলিউশন বের করতে হেল্প করছে, সেই জন্যই ওর নাম নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। এছাড়াও ম্যাট্রিক্স থিওরি আরও ভ্যারাইটিস কাজে লাগে। যেমন তুমি ফটো এডিটিং যে অ্যাপসগুলো আমরা ইউজ করি, ফটো এডিটিং অ্যাপসের যে প্রোগ্রামিং করা থাকে, সফটওয়্যার মানে প্রোগ্রামিং অ্যাপস, সেই প্রোগ্রামিংয়ের যে কনসেপ্ট সেটা থাকে টোটালি ম্যাট্রিক্সের উপরে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কনসেপ্টের উপরে প্রোগ্রামিং, যে একটা ছবিকে তুমি ব্লার করবে, কোন জায়গাটা ব্লার হবে, সেটা ব্রাইট হবে, সাদা কালো করবে, বা তোমার আরও ওগুলোকে ভ্যারাইটিস চেঞ্জ করা যায়, ছবিগুলোকে কালারিং চেঞ্জ করে দেওয়া যায়, বা তুমি নেগেটিভ যে ছবি আগে হতো সেই নেগেটিভ ফর্মে নিয়ে যেতে পারো। সমস্ত কিছুই ম্যাট্রিক্স থিওরির উপর ডিপেন্ড করে কনসেপ্টে তৈরি করা হয় ওই অ্যাপস বা অ্যাপ্লিকেশন। তো ম্যাট্রিক্স থিওরির আরও ভ্যারাইটিস প্রয়োগ রয়েছে, ফিজিক্সে রয়েছে, ম্যাথামেটিক্সেও দেখছিও সলিউশন বের করতে লাগে। এছাড়া হায়ার ম্যাথামেটিক্সে আরও ভ্যারাইটিস কাজে ম্যাট্রিক্স লাগে। অনেক ইজিলি আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট দিয়ে বড় বড় সলিউশনকে সমাধান করে ফেলতে পারি। তো এইখানে ম্যাট্রিক্স থিওরি পড়ার পরে ম্যাট্রিক্স থিওরি দিয়েই আমি ফার্স্টে ডিটারমিনেন্টের ডেফিনেশনে যাব। তো হোয়াট ইজ ডিটারমিনেন্ট? ডিটারমিনেন্ট কি বলছে? ডিটারমিনেন্ট ইজ নান আদার দ্যান এ নাম্বার অর এলিমেন্ট অর এ কোয়ান্টিটি হুইচ অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট ম্যাট্রিক্স। মানে ডিটারমিন্যান্ট হচ্ছে এমন একটি সংখ্যা বা পরিমাণ বা কোয়ান্টিটি বা এলিমেন্ট বা এক্সপ্রেশন, মানে রাশিমালা, যেটা একটা নির্দিষ্ট ম্যাট্রিক্সের সঙ্গে লিঙ্কড। কীরকম ব্যাপার? সেই ব্যাপারে যাওয়ার জন্য আমরা ম্যাট্রিক্সকে 3টে ভাগে ভাগ করে দেবো। 3টে ভাগে ভাগ করার কারণ হচ্ছে, প্রথমত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে গেলে সেই ম্যাট্রিক্সকে ফার্স্টে কী হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে অবশ্যই ম্যাট্রিক্সটা হবে
স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স হওয়ার পরে স্কোয়ার ম্যাট্রিক্সের তিনটে ভাগ, 1/1, 2/2, 3/3। তিনটে ভাগ অ্যাকচুয়ালি না, আমরা একে স্ট্যান্ডার্ড ফর্মে বলতে পারি n/n, কিন্তু আমাদের n এর মান 3 এর বেশি সিলেবাসে নেই। 4/4, 5/5 হয়, সেটাও স্কোয়ার ম্যাট্রিক্স, কিন্তু আমাদের 3 অবধি আছে, সেই জন্য আমরা তিনটে ভাগে ভাগ করে দিচ্ছি। ফার্স্টে আমরা 1/1 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কি সেটা দেখার চেষ্টা করব। ধরে নাও একটা ম্যাট্রিক্স A 1/1, তাকে আমরা লিখতে পারি Aij এরকম ভাবে। ধরে নাও সেই এলিমেন্টটা A11, এটাই তাহলে আমাদের 1/1 কেন ধরছি, কারণ রো একটা কলাম একটা। তাহলে এর যে ডিটারমিনেন্ট তাকে লেখা হয় ডেট অফ এ, এই যে চিহ্নটা নট মডিউলাস, মডিউলাস না, এটা হচ্ছে ডিটারমিনেন্ট চিহ্ন বা ডেট। একে আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে পারি ডিটি অফ এ ইকুয়াল টু A11, জাস্ট ওই এলিমেন্টটাই ওর ডিটারমিনেন্ট ভ্যালু। তো 1/1 ম্যাট্রিক্স দিয়ে ডিটারমিনেন্টের ডেফিনিশন দেওয়াটা খুব একটা ক্লিয়ারলি বোঝানোর মতো না। তো আমরা 2/2, 3/3 যাব। তো 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ডেফিনিশনটা দেখো। 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি একটা ম্যাট্রিক্স A 2/2 এরকম, দেখো এটা একটা 2/2 ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু হবে এই এক্সপ্রেশনটা। এক্সপ্রেশনটা আমরা কি করে পেলাম, দেখো এই এক্সপ্রেশনটা আমরা পেতে গেলে আমাদের এই মেজর ডায়াগোনালে যে এলিমেন্ট দুটো রয়েছে তাদের গুণ করতে হবে, মাইনাস মাইনার ডায়াগোনালে যে এলিমেন্ট রয়েছে তাদের গুণ করতে হবে। গুণ করার পরে যে মাইনাস করে আলটিমেট ভ্যালুটা আমরা পাবো, এই যে টোটাল ভ্যালুটা, এটা তো একটা কোয়ান্টিটি বা কোনো সংখ্যা বা কোনো এক্সপ্রেশন বলতেই পারো। তো এই জিনিসটাই হচ্ছে এই ম্যাট্রিক্স যেটা আমরা নিয়েছিলাম তার ডিটারমিনেন্ট। তাহলে ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি আর কিছুই না, একটা এক্সপ্রেশন যাকে এইভাবে ভাঙছি, এই যে প্রসেসটা, এটাকে লেখা হয় ডিটারমিনেন্টটাকে, চিহ্নটা দেখো চেঞ্জ হয়ে যায়, A11, A12, A21, A22, এই যে এটাই হচ্ছে আমাদের ডেটে। এবার এটাকে আমরা বিস্তৃত করতে পারি এইভাবে, A11, A22 মাইনাস A21, A12, ডটেড লাইনটা সেকেন্ড ডায়াগোনাল বা অফ ডায়াগোনালও বলি আমরা, আর এটাকে শুধু ডায়াগোনাল বা মেজর ডায়াগোনাল বলি। গুণফলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কখনোই এই গুণটা যেটা মাইনর ডায়াগোনাল বা অফ ডায়াগোনাল এটা আগে হবে না, সবসময় মেজর ডায়াগোনালের গুণ আগে হবে, তারপরে সবসময় একটা মাইনাস আসবে, এটাই আমাদের ফর্মুলা, তারপরে মাইনর ডায়াগোনালের গুণফলটা বসবে। তাহলে এটাই যদি আমরা একটা এলিমেন্টস সংখ্যা নিয়ে করি তাহলে কীরকম আসতে পারে, 2, 3, 11, 5। যদি আমরা এটাকে ভাঙি তাহলে কি দাঁড়াবে, এই যে ভাঙা হচ্ছে এইটাকে বলে বিস্তৃতকরণ বা এক্সপ্যানশন। তাহলে এইটার এক্সপ্যানশন কি হবে, 2 গুণ 5 মাইনাস 3 গুণ 11, তাহলে 10 মাইনাস 33 সমান সমান -23। এই যে -23 ভ্যালুটা বেরোলো, এটাই হচ্ছে আমাদের ভ্যালু অফ ডিটারমিনেন্ট, যেটা এটাকে যদি আমি ম্যাট্রিক্স ফর্ম লিখি সেই ম্যাট্রিক্সের সঙ্গে লিঙ্ক, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড। আচ্ছা, তাহলে আমরা 1/1, 2/2 ডিটারমিনেন্টের জিনিসটার সম্পর্কে সম্যক ধারণা পেয়ে গেলাম যে এটা কি। এদের মধ্যে বেসিক যে ডিফারেন্স থেকে যাচ্ছে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স হচ্ছে জাস্ট একটা সজ্জা, ডিটারমিনেন্ট কিন্তু শুধু সজ্জা না, ডিটারমিনেন্ট হচ্ছে সেই সজ্জাকে বিস্তৃতি করে একটা ভ্যালু, যে ভ্যালুটা ডিটারমিনেন্ট সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। কি প্রকাশ করে সেগুলো সবই ম্যাট্রিক্সের সাথে লিঙ্কড। ডিটারমিনেন্ট এর ভ্যালু পজিটিভ হলে ম্যাট্রিক্স কি হতে পারে, ডিটারমিনেন্ট ভ্যালু নেগেটিভ হলে ম্যাট্রিক্স কি হতে পারে, ডিটারমিনেন্ট ভ্যালু 0 হলে ম্যাট্রিক্স কি হতে পারে, এগুলো সবই আমরা ম্যাট্রিক্সের পরবর্তী পার্টে গিয়ে পড়ব। তো এইখানে আমাদের ডিটারমিনেন্টের দুটো চ্যাপ্টারে, ফার্স্ট চ্যাপ্টারে জাস্ট অল্প কিছু থিওরি এবং অল্প কিছু অঙ্ক করানো হবে, সেকেন্ড চ্যাপ্টারে মেনলি বড় বড় ডিটারমিনেন্টের অঙ্ক রয়েছে।
যেগুলো ম্যাক্সিমামই আমাদের ভ্যারাইটিস অপারেশন দিয়ে করতে হবে। অপারেশন কি সেটা আমরা আজকে যদি না সময় পাই পরের ভিডিওতে অবশ্যই দেবো, কারণ পরের ভিডিওতে দিতেই হবে। পরের ভিডিওতে সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করবো। আজকের ভিডিওতে আমি ফার্স্ট চ্যাপ্টারটা টোটালি কমপ্লিট করার চেষ্টা করবো। তো 2x2 ম্যাট্রিক্সের থেকে 2x2 ডিটারমিনেন্টের ধারণা আমাদের যখন ক্লিয়ার হয়ে গেল, এইবার আমরা ডিটারমিনেন্টের থার্ড অর্ডার বা 3x3 অর্ডারে যাওয়ার আগে একটা অন্যরকম ডেফিনেশন দেবো ডিটারমিনেন্টের। ডিটারমিনেন্টের দুটো ডেফিনেশন, একটা হচ্ছে ম্যাট্রিক্স থেকে ডিটারমিনেন্ট, আর একটা হচ্ছে ইকুয়েশন থেকে ডিটারমিনেন্ট। তো দেখো সেই ডেফিনেশন দেওয়ার জন্য আমরা কি করব, ফার্স্টে আমি 2x2 ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি। ধরে নাও দুটি সমীকরণ a1x প্লাস b1 সমান 0, a2x প্লাস b2 সমান 0। এই দুটো সমীকরণ আমাদের রয়েছে, অবশ্যই এক চল বিশিষ্ট। তো দেখো দুটো থেকেই যদি আমরা x = বের করি তাহলে কি পেয়ে যাব, b1/a1 অবশ্যই মাইনাস এখানে মাইনাস b2/a2। তাহলে এই দুটো ভ্যালু যে x এর আমরা পেলাম, এই দুটো ভ্যালু আমরা দুটোই যখন x এর ভ্যালু সমান করে দিতে পারি, তাহলে এই দুটো থেকে আমরা কম্বাইন করে কিসে পৌঁছাতে পারি, মাইনাস b1/a1 সমান মাইনাস b2/a2। এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা যেটাই পৌঁছাতে পারি a1b2 মাইনাস a2b1 = 0। তাহলে দেখো a1b2 মাইনাস a2b1 = 0, এই এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে কি লিখতে পারি, a1 b1 a2 b2 = 0। কারণ দেখো এইটাকে যখনই আমরা বিস্তৃত করবো বা এক্সপ্যানশন করবো, এই মাল্টিপ্লিকেশনের নেগেটিভিটি যেটা আসবে সেটা, এই গুণফল মাইনাস এই গুণফল। তাহলে দেখেছো যে দুটো অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণের সমাধানকে আমরা সমান করলেই অ্যাকচুয়ালি কি পাই, একটা 2x2 অর্ডারের ডিটারমিনেন্ট পাই, সেই ডিটারমিনেন্টের এক্সপেনশন ভ্যালু। আচ্ছা, তাহলে 3/3 তে কীভাবে যাওয়া যায়, দেখো 3/3 ক্ষেত্রে আমরা তিনটি সমীকরণ নেব। এখানে চলরাশি হবে দুটো, a1x প্লাস b1y প্লাস c1 = 0, a2x প্লাস b2y প্লাস c2 = 0, a3x প্লাস b3y প্লাস c3 = 0। দেখো তিনটে সমীকরণকে আমরা তিনটে নাম্বারিং করছি। 2 আর 3কে আমরা যদি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি তাহলে কি দাঁড়াবে, x y 1। দেখো 2 3কে আমরা যখন এই দুটোকে সমাধান করছি তাহলে কি দাঁড়াবে, b2c3 মাইনাস b3c2, আচ্ছা a3c2 মাইনাস a2c3, আর লাস্টে a2b3 মাইনাস a3b2। এটা হচ্ছে আমাদের বজ্রগুণন। এখান থেকে আমরা x = তাহলে আলটিমেট কি পাচ্ছি, x = পাচ্ছি b2c3 মাইনাস b3c2 হোল ডিভাইডেড বাই a2b3 মাইনাস a3b2। এটা আমাদের x এর ভ্যালু। আর y এর ভ্যালু কি পাবো আমরা, y এর ভ্যালু আমরা পাবো, হরের তো সেই একই এলিমেন্টই থাকবে, আর লবে চলে আসবে a3c2। এইটা আমরা x আর y এর ভ্যালু বজ্রগুণন পদ্ধতিতে 2 নম্বর ও 3 নম্বর সমীকরণকে সমাধান করে পেয়ে গেছি। এইবার আমরা যদি 2 আর 3 নম্বর সমীকরণকে সমাধান করে যে ভ্যালুটা পেলাম সেই x আর y এর ভ্যালু দিয়ে একে বসাই, তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, দেখো এইটার জিওমেট্রিক্যাল ব্যাখ্যাটা আমি একটু দিই। দেখো দেখতেই পাচ্ছ এই তিনটে সরলরেখা সমীকরণ, যেখানে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c2 অল a b c আর কনস্ট্যান্ট, বা 2 are coefficient, 1 is coefficient of x⁴ বা y⁴। তো এই যে স্ট্রেট লাইন তিনটে, এরা দুটোকে সমাধান করে যে সলিউশন পাওয়া যায় সেটা হচ্ছে তাদের কি দুজনের ইন্টারসেক্টিং পয়েন্ট। এইটা হচ্ছে x, y। এইটা যদি থার্ড সমীকরণকে স্যাটিসফাই করে বা 1 নম্বরকে, তার মানে কি এই 1 নম্বর স্ট্রেট লাইনটা ওই x y দিয়ে গেছে, তার মানে কি তিনটে স্ট্রেট লাইন অ্যাকচুয়ালি সমবিন্দু বা কনকারেন্ট। তাহলে এইটা ঘটলে কি হয়, দেখো আমি স্যাটিসফাই করাচ্ছি। তাহলে a1 ইন্টু
x এর ভ্যালু কত, b2 c3 মাইনাস b3 c2 বাই a2 b3 মাইনাস a3 b2 প্লাস b1 ইন্টু a3 c2 মাইনাস a2 c3 বাই a2 b3 মাইনাস a3 b2 প্লাস c1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লসাগু করে এই ক্যালকুলেশন সাজালে এরকম চলে আসবে। দেখো এই যে টোটাল এক্সপ্রেশনটা বেরোলো, এই এক্সপ্রেশনটা আমরা একটা ডিটারমিনেন্টের ফর্মে প্রকাশ করতে পারি। সেই ফর্মটা আমি লিখছি, দেখো a1 b1 c1। আচ্ছা একটা স্টেপ ভেঙেই পড়ে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। a1 ইন্টু, দেখো এইটাকে আমরা একটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট লিখতে পারি। এক্সপ্রেশনের মাইনাস রয়েছে, তাহলে কি লেখা যায় এখানে, b2 b3 c2 c3। দেখো b2 c3 মাইনাস c2 b3 মিলে গেল। আচ্ছা এই দুটো থেকে আমরা আমাদের সুবিধার্থে একটু -1 কমন নেওয়ার পরে সেটাকে এক্সপ্রেশনে লিখবো। -1 কমন নিলে এইটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে আসবে কিরকম, a2 a3 c2 c3। দেখো a2 c3 আগে চলে আসবে, মাইনাস c2 a3 পরে আসবে, প্লাস c1 ইন্টু আরেকটা ডিটারমিনেন্ট আমরা দিতে পারি a2 a3 b2 b3 ইকুয়াল টু 0। এইবার আমরা এইটাকে আরেকটা ডিটারমিনেন্টে সাজাতে পারি, সেটা হচ্ছে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। সাজানোর পরে আমি থার্ড অর্ডার ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি কি ভাবে বিস্তৃতি করা হয় সেটা আমি দেখাবো। তাহলে কি শর্তে আমরা পৌঁছলাম, তিনটে সরলরেখা যদি কনকারেন্ট হয় তাহলে তাদের সহগ নিয়ে যে ডিটারমিনেন্ট পাওয়া যায় তার ভ্যালু 0। তাহলে দেখতে পাচ্ছ আমরা যেটা ক্লাস 11-এ করে এসেছি, দেখাও এই তিনটে সরলরেখা সমবিন্দু বা কনকারেন্ট, কি করে দেখাতাম, এই সমাধান করে নিয়ে এসে স্যাটিসফাই করে দেখাতাম ডান দিকের সঙ্গে 0 মিলে যাচ্ছে। সেইটা না করে আমরা এবার কি করতে পারি, তিনখানা সহগ নিয়ে ডিটারমিনেন্ট বের করবো, তার ভ্যালু যদি 0 আসে আমরা ক্লিয়ারলি বলে দিতে পারি ও কনকারেন্ট হবে কি হবে না। যদি 0 আসে তাহলে কনকারেন্ট, যদি নন 0 আসে কনকারেন্ট না। তাহলে দেখতে পাচ্ছ নির্ণায়ক কি কাজ করছে, নির্ণায়ক কাজ করছে এটাই, ও ইজিলি সলিউশনকে অনেক ছোট করে আমাদের একটা কনক্লুশনে পৌঁছে দিতে সাহায্য করছে যে ওই জিনিসটা আদৌ সমবিন্দু কি সমবিন্দু না। এবং এই যে এই লাইন থেকে এই লাইনে আসলাম, এটা অ্যাকচুয়ালি আমি ব্যাক ক্যালকুলেশন করেছি। আমরা সোজা ক্যালকুলেশনে কি করবো, এখান থেকে এইখানে মানে কি আমাদের এরকম একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট দেওয়া থাকবে, সেই ডিটারমিনেন্ট থেকে আমরা বিস্তৃতি করে অ্যাকচুয়ালি প্রথমে এই স্টেপে যাব, তারপর এখান থেকে এই স্টেপে যাব, দিয়ে টোটাল ক্যালকুলেশনের ভ্যালু বের করব। এটাই আমাদের এই চ্যাপ্টারের পাঠ্য, বিস্তৃতি করা। ঠিক আছে, তো বিস্তৃতি করার জন্য যে প্রসেস বা রুলস রয়েছে সেই রুলসে আমি এগোচ্ছি। আমি নিয়েছি 3/3 অর্ডার। তো এই ডিটারমিনেন্টে ম্যাট্রিক্সের মতোই তিনটে রো তিনটে কলাম আছে, দেখতেই পাচ্ছ R1 R2 R3 পাশাপাশি, আর C1 C2 C3 লম্বভাবে বসে রয়েছে। এই ডিটারমিনেন্টকে নর্মালি স্ট্যান্ডার্ড ফর্ম ডেল্টা অথবা ডি দিয়ে নাম করা হয়। ম্যাট্রিক্সে যেন ABC XYZ দেওয়া হয়, ডিটারমিনেন্টে ডেল্টা দিয়ে ম্যাক্সিমাম ইউজ করা হয়। তো এই ডিটারমিনেন্টকে আমরা বিস্তৃতি করার চেষ্টা করব। তো বিস্তৃতি করা মানে কি, অ্যাকচুয়ালি এর ভ্যালুটা বের করা। বিস্তৃতি করার প্রসেসটা আমরা শিখবো। 2 অর্ডারের ডিটারমিনেন্টে বিস্তৃতি অলরেডি আমরা শিখে গেছি, এখানে আরেকবারও ওটা ইউজ হবে। 3 অর্ডারের ডিটারমিনেন্টে বিস্তৃতি এখানে নিয়ে ওটাই সবচেয়ে বেশি কাজে লাগে। তো দেখো বিস্তৃতি আমরা মোট 6 প্রকারে করতে পারি। 6 প্রকারে বিস্তৃতি সম্ভব। R1 R2 R3 C1 C2 C3 6টা রো এবং 3টে রো 3টে কলাম, সব মিলে মোট 6টা। এই 6টার যে কোনো একটা সাপেক্ষে আমরা বিস্তৃতি করতে পারি। এটা হচ্ছে এদের যে কোনো একটা সাপেক্ষে, একবারে একটা রো বা একটা কলামের সাপেক্ষে বিস্তৃতি করা সম্ভব। তাহলে আমরা বিস্তৃতি করার চেষ্টা করি।
ফার্স্টে আমরা R1 এর সাপেক্ষে বিস্তৃতি করব, তারপরে আমরা C2 এর সাপেক্ষে বিস্তৃতি করব। বিস্তৃতি করে এটাই আমি দেখাবো দুবার যে ডিটারমিনেন্টের বিস্তৃতি যে রো বা যে কলামের সাপেক্ষেই করে থাকো না কেন সর্বদাই সবসময় আর কি ওই ভ্যালুটা একই আছে। একই বলতে যে ভ্যালুটা R1 এর সাপেক্ষে বেরোবে সেই সেম ভ্যালুই বেরোবে C2 এর সাপেক্ষে বা C3 এর সাপেক্ষে বা R3 এর সাপেক্ষে। তো আমি দুখানা এক্সাম্পল দিয়ে পড়ার চেষ্টা করছি। দেখো ফার্স্টে আমি R1 এর সাপেক্ষে বিস্তৃতি করে দেখো R1 এর সাপেক্ষে যখন বিস্তৃতি করবো এই জিনিসটা অবশ্যই লেখার প্রয়োজন নেই, আমি যেহেতু দুবার দেখাবো সেই জন্য মেনশন করে দিচ্ছি কখন কোনটা করছি। সেই জন্য দেখো জাস্ট ইকুয়াল টু দিয়ে বিস্তৃতি স্টার্ট করলেই হয়ে যাবে। বিস্তৃতি করার আগে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে সাইন কনভেনশন। দুই অর্ডারের ডিটারমিনেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে সাইন কনভেনশন প্লাস মাইনাস মাইনাস প্লাস, আর থ্রি অর্ডারের ডিটারমিনেন্টের ক্ষেত্রে সাইন কনভেনশন এইটা প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম করে পরপর সাইন দিয়ে দিয়ে যাবে। সাইন কনভেনশন কি এবং কেন কাজে লাগবে সেটা আমরা এই এক্সাম্পলটা করার জন্য প্রয়োগ করে দেখাবো কোথায় কাজে লাগছে, এবং এরপরে আরো দুটো টপিক আমরা পড়বো মাইনর এবং কোফ্যাক্টর, সেইখানেও আমরা দেখাবো সাইন কনভেনশন কোথায় কাজে লাগছে। দেখো প্রথমে আমরা R1 এর সাপেক্ষে বিস্তৃতি করবো। এইটা আমাদের প্রথম এলিমেন্ট R1 এর 1, তারপর -2, তারপর 3। তাহলে এই বিস্তৃতি করতে গেলে ফার্স্টে R1 এর প্রথম এলিমেন্টটাকে এখানে নিয়ে আসতে হবে এবং সেই এলিমেন্ট বসানোর পরে বাঁ দিকে এই সাইন কনভেনশনের যে চিহ্নটা দেওয়া আছে ওই পজিশনের R1 এর প্রথম এলিমেন্টে সেইটা এসে বসবে। দেখো প্লাসটা প্লাস এসে বসলেও অ্যাকচুয়ালি না দিলেও হয়, তুমি চাইলে এখানে কিছু নাও লিখতে পারো। আচ্ছা, এরপরে ইনটু দিয়ে একটা ডিটারমিনেন্ট আসবে 2/2 অর্ডার। কোন ডিটারমিনেন্ট? এই যে 1 এর যে কলাম আর যে রোতে বসে আছে, অবশ্যই যে কোনো এলিমেন্টই কোনো না কোনো রো এবং কলামে বসে আছে, সেই রো এবং কলামকে আমাদের বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলে দেখো চারটে এলিমেন্ট মাত্র পড়ে আছে, কারণ আমরা 9টার মধ্যে 5টা এলিমেন্ট বন্ধ করে দিয়েছি। তাহলে সেই চারটে মিলেই একটা ডিটারমিনেন্ট তৈরি করবে। তাহলে এখানে এসে বসলে -5, -6, -3। এরপর সেকেন্ড পদে আমরা এগোবো। সেকেন্ড পদ -2 এসে বসলো এবং -2 এর সাইন কনভেনশন এই পজিশনের মাইনাস, তাহলে এর আগে আরেকটা। তাহলে বুঝতে পারছি সাইন কনভেনশনটা কোথায় কাজে লাগছে। এরপরে আমরা ওই -2 কে যে রো আর যে কলাম ধরে রেখেছে সেই রো কলামকে যদি আমরা বন্ধ করে দিই তাহলে কোন কোন এলিমেন্ট পড়ে আছে দেখো 14 - 6 15 0 বসিয়ে দিলাম। লাস্ট 3 তো নিচে প্লাস, পজিশনও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 3 এর জন্য কোন ডিটারমিনেন্ট আসছে দেখো, 3 এর জন্য আমরা বন্ধ করলে 14 - 5 15 - 3 পাচ্ছি। 14 - 5 15 - 3 এই এলিমেন্ট আমরা পেলাম। এই এলিমেন্ট পাওয়ার পর আমরা তিনটে 2 অর্ডারের ডিটারমিনেন্ট পেয়ে গেছি। 2 অর্ডারের ডিটারমিনেন্ট পাওয়ার পরে আমরা এই 2 অর্ডারের ডিটারমিনেন্টের বিস্তৃতি করব। বিস্তৃতি আমরা শিখে নেব কীরকম হয়। এইটার গুণফল মাইনাস এটার গুণফল, তাহলে 1 ইন্টু দেখো 5 × 0 0 আর -3 - 6 প্লাস 18। ফর্মুলার একটা মাইনাস রয়েছে, তাহলে -18। প্রথম গুণফল মাইনাস, দ্বিতীয় গুণফল যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে -1 প্লাস হয়ে যাবে। দেখো পরেরটা -1 প্লাস 2 ইন্টু 14 × 0 0 আর মাইনাস 6 × 90 প্লাস 90 হয়ে যাবে। একটা মাইনাস আর গুণফলের মাইনাস দুটো বলে প্লাস 90 প্লাস 3 ইন্টু -42 মাইনাসে প্লাস 75। ভ্যালু কত বেরোবে? -18 প্লাস 180। এখানে বিয়োগ করলে বেরোবে 33 × 3 99। 99 আর 180 যোগ করলে কত আসবে? 279 - 18 279 - 18 162। তাহলে 261 আমাদের অ্যাকচুয়াল ভ্যালু বেরোলো এই ডিটারমিনেন্ট। এবার আমরা এই ডিটারমিনেন্টের ভ্যালু আবার বের করবো C2 এর সাপেক্ষে, ঠিক আছে? তাহলে C2 এর সাপেক্ষে যখন করবো, C2 আমাদের এইখানে বসে আছে মিডিলে, সেই C2 সাইন কনভেনশন করা হবে, ঠিক আছে? তাহলে C2 এর সাপেক্ষে বের করা যায়। দেখো C2 এর সাপেক্ষে যখন আমরা বের করবো
ভ্যালুটা কত আসবে দেখা যাবে। অবশ্যই 261 আসতেই হবে। প্রথম এলিমেন্ট C2 -2, এই পজিশনে -2 বসানোর আগে সাইন রয়েছে নেগেটিভ, তাহলে -2 কনভেনশনের চিহ্ন বুঝে যাবে। আচ্ছা, তাহলে -2 এর জন্য এই কলাম আর এই রো বন্ধ হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 14 - 6 15 0, 14 - 6 15 0। তারপরে আসছে -5, সাইন কনভেনশন প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে যাচ্ছে। ডিটারমিনেন্টে আসছে, দেখো মিডিল রো মিডিল কলাম বন্ধ, তাহলে এই কর্নারের চারটে এলিমেন্ট আসবে 1 3 15 0। লাস্ট এলিমেন্ট -3, পজিশন মাইনাস, তাহলে -3। ডিটারমিনেন্ট কি আসবে, এই রো এই কলাম বন্ধ, তাহলে 1 3 14 -6। আরেকবার বন্ধ করে দেখিয়ে দিচ্ছি, দেখো এইটা বন্ধ হয়ে যাবে আর এইটা বন্ধ হবে, তাহলে পড়ে থাকবে কি 1 3 14 -6। ক্যালকুলেশন করা যায়, -2 প্লাস -2 0 প্লাস 690। কেন প্লাস হলো, গুণফল নেগেটিভ আর ফর্মুলা নেগেটিভ, দুটোর মধ্যে পজিটিভ। মাইনাস 5 ইনটু 0 -45। আচ্ছা, প্লাস 3 ইনটু -6 -43। 180 প্লাস 225 মাইনাস 48 ইনটু 3, 48 ইনটু 3 এখানে করে নেওয়া যায়, এখানে 2 4 2 2 4 12 চলছে, তাহলে 144। ক্যালকুলেশন করা যাক, 180 আর 225 যোগ করতে হবে 405 -144 বিয়োগ করো 1 4 6 7 1 2। দেখো আগেও 261 বেরিয়েছিল, এবারও 261 বেরোলো। মানে আমার মোটিভটা এটাই ছিল দেখানোর, আমরা যে রো বা যে কলামের সাপেক্ষেই একটা ডিটারমিনেন্টের বিস্তৃতি করি, সে যেরকম ডিটারমিনেন্টই হোক 2 2 3 3 4 4 অর্ডারে, তার ভ্যালু সর্বদা সেমই হবে। এরপরে আমরা চলে যাব মাইনর এবং কোফ্যাক্টর। তো দেখো আমরা এবার পরের যে টপিক আমাদের মাইনর এবং কোফ্যাক্টর, সেটা নিয়ে একটু আলোচনা করি। তো মাইনর আর কোফ্যাক্টর, মাইনর দেখো মাইনরের বাংলা মাইনর, কোফ্যাক্টরের বাংলা সহগুণনীয়। জিনিসটা কি সেটা ব্যাখ্যা করার জন্য এরকম আমি একটা ডিটারমিনেন্ট নিয়েছিলাম, যেটাকে আমি অলরেডি R1 রো প্রথম রোর সাপেক্ষে বিস্তৃতি করে বিস্তৃতি করার ফলে দেখতে পাচ্ছ 2 এর সাপেক্ষে আমি যে ডিটারমিনেন্টটা পেয়েছি সেটাকে পাশে গুণ করে রেখেছি, 6 এর জন্য 15 এর জন্য রেখে দিয়েছি। এইবার এই যে 2 এর জন্য আমি 2 এর যে ফার্স্ট কলাম আর ফার্স্ট রোকে বন্ধ করছি, বন্ধ করার পরে যে ডিটারমিনেন্টটা পাচ্ছি 2/2 অর্ডারের, সেটাই হচ্ছে 2 এর মাইনর। তার মানে এখানে আমি যদি 9টা এলিমেন্টেরই মাইনর বের করতে চাই, তার মধ্যে 3টে এলিমেন্টের মাইনর আমি এখানে দেখতেই পাচ্ছি। দেখো 2 এর মাইনর সমান সমান এই ডিটারমিনেন্টটা -8 -7 0 1। একে যদি আমরা বিস্তৃতি করি তাহলে কি হবে, -8 -0, অ্যাকচুয়ালি প্লাস 0, 0 আর প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, ইকুয়াল টু -8। তাহলে 2 এর মাইনর আমাদের বেরোলো এই ডিটারমিনেন্ট অর্থাৎ -8। সিমিলারলি 6 এর মাইনর আমরা যে ডিটারমিনেন্ট ওখানে পাচ্ছি 4 -7 -5 1। একে যদি বিস্তৃতি করা হয় তাহলে 4 মাইনাস 5 7 35। দেখো মাইনাসে মাইনাসে প্লাস আর ফর্মুলার মাইনাস, প্লাসে মাইনাসে আবার 4 কে 4 মাইনাস 5 7 35, তাহলে এটা বেরোবে -31। তাহলে 6 এর মাইনর 31। তাহলে সিমিলারলি আমরা 15 এর মাইনর এটাকে বিস্তৃতি করলে পেয়ে যাব। মাইনর বের করার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এই যে সাইন কনভেনশন আমরা যে শিখেছিলাম, এইটার কোনো প্রয়োজন নেই। সাইন কনভেনশন বের করার জন্য মাইনরের ক্ষেত্রে মাইনর বের করার জন্য সাইন কনভেনশনের কোনো প্রয়োজন নেই। জাস্ট দেখতে হবে যে এলিমেন্টের মাইনর আমরা নেব, সেই এলিমেন্টের রো আর কলামটাকে বন্ধ করে অফ করে যে 2/2 অর্ডারে করে থাকবে নতুন ডিটারমিনেন্ট, সেটাই হচ্ছে সেই এলিমেন্টের মাইনর। তাহলে আমরা এখানে র্যান্ডমলি একটা এলিমেন্ট নিচ্ছি -5, তার মাইনর আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে -5 এর মাইনর আমরা কি পাবো, দেখো -5 এর এই কলাম এই রো বন্ধ হবে, তাহলে 6 15 -8
পাবো -42 প্লাস 120 8 15 120। এখান থেকে 42 মাইনাস করলে 8 10 1 তাহলে 5 4 প্লাস 78, এটা হচ্ছে -5 মাইনাস। তাহলে মাইনাস সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তবে আরেকটা এলিমেন্ট আমি দেখাচ্ছি 0, এটা মাইনর। দেখো 0 কে নিয়ে যে রো আর কলাম তাদের অফ করলে আমরা পাবো 2 15 4 -7। এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে আমরা কি পাবো -14 -60 -74। তাহলে মাইনর কিভাবে নির্ণয় করা হয় কোন এলিমেন্টের ক্ষেত্রে সেটা নিয়ে আর আশা করি কোনো কনফিউশন নেই। এরপরে আমরা এগোচ্ছি পরের যে টপিক, সেটা কোভেক্টর। কোভেক্টরের ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে কোভেক্টর নির্ণয় করা আর মাইনর নির্ণয়ের মধ্যে খুব একটা পার্থক্য নেই। জাস্ট বেসিক একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে মাইনরের এলিমেন্ট যেগুলো বেরিয়েছে তার সঙ্গে সাইন কনভেনশনগুলো অ্যাড হয়ে যাবে। তাহলে দেখতেই পাচ্ছ 2 এর মাইনর বেরিয়েছিল আলটিমেটলি ডিটারমিনেন্ট 2, কোথায় বসে আছে ফার্স্ট এলিমেন্ট তার চিহ্ন প্লাস। তাহলে 2 এর কোফ্যাক্টর সমান সমান -8, সেটাই থাকছে কারণ প্লাস মাইনাসে আলটিমেট মাইনাস। আমরা 6 এরটা দেখি, 6 এর কোফ্যাক্টর কত বেরিয়েছিল -31। তাহলে -31 এর আগে এই 6 তো এই পজিশনে বসে আছে, তাহলে এই পজিশনের নেগেটিভ এসে গুণ হবে, এই +31 হয়ে যাবে। তাহলে আমরা 0 এর কোফ্যাক্টর কত পাবো? দেখো এখানে -74 পাওয়া গেছে, তাহলে -74 0 কোথায় বসে আছে এই পজিশনে সাইন কনভেনশন মাইনাস, তাহলে এখানে আরেকটা মাইনাস এসে গুণ হবে দিয়ে +74। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনর যদি আমরা নির্ণয় করতে পারি কোফ্যাক্টর নির্ণয় করার কোনো সমস্যাই নেই। মাইনরের সঙ্গে জাস্ট সাইন কনভেনশন পজিশন অনুযায়ী ইউজ করে দিলেই আমরা কোফ্যাক্টর ইজিলি অবটেইন করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা এগোবো মাইনর এবং কোফ্যাক্টরের একটা স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম মানে অবশ্যই আমরা এবিসি দিয়ে ফর্মটাকে তৈরি করব। তো দেখো স্ট্যান্ডার্ড ফর্মটা লেখা যাক। আমরা ডিটারমিনেন্ট নিচ্ছি A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এইবার আমরা মাইনর এবং কোফ্যাক্টর নির্ণয় করব। তারপর এলিমেন্টগুলো সব পাল্টে যাবে, তাদের ভ্যালুগুলো পাল্টে যাবে। অ্যাকচুয়ালি আমরা ভ্যালুটা এক্ষেত্রে আর বের করে দেখবো না, আর এখানে তো আর সংখ্যা থাকছে না, বের করে দেখাও যায় না দেখাও যায়। কী করবো এক্ষেত্রে আমরা যেটা করবো, দেখো ফার্স্টে আমরা A1 এর মাইনর নির্ণয় করতে চলেছি। A1 এর মাইনর মানে অ্যাকচুয়ালি কত B1 সরি B2 C2 B3 C3। আচ্ছা, আমরা যদি B2 এর মাইনর নির্ণয় করি তাহলে আমরা কি পাবো A1 C1 A3 C3। আচ্ছা, আমরা যদি C3 মাইনর নির্ণয় করি তাহলে আমরা পাবো A1 B1 A2 B2। আচ্ছা, আমরা যদি A2 মাইনর নির্ণয় করি তাহলে আমরা পাবো B1 C1 B3 C3। দেখো মাইনর নির্ণয় করা আমাদের কাছে আর কোনো সমস্যা তৈরি করছে না। যেটা এখানে আমি স্ট্যান্ডার্ড ফর্মে শিখতে চলেছি সেটা হচ্ছে কোফ্যাক্টরের একটা টার্ম দিয়ে ওকে প্রকাশ করা হয়। টার্মটাই আমরা শিখব। টার্ম বলতে থাকো এই যে মাইনরগুলো আমি বের করেছি সেগুলোরই কোফ্যাক্টর আমি বের করবো। তাহলে কি দাঁড়াবে A1 এর কোফ্যাক্টর এই ডিটারমিনেন্ট B2 C2 B3 C3 এই ডিটারমিনেন্টটাকে A1 দিয়ে প্রকাশ করা হয়। A1 তার কোফ্যাক্টর ক্যাপিটাল A1। তাহলে আমরা যদি আরো কয়েকটা দেখি যে B2 এর কোফ্যাক্টর কত ছিল
এখানে আমরা মাইনর পেয়ে যাচ্ছি a1 c1 a3 c3। এবার b2 পজিশন দেখো, এখানে বসে আছে, এখানে পজিশন প্লাস, তাহলে এটাও প্লাস থাকছে, এটাকে নাম দেওয়া হয়েছে b2। আচ্ছা, আমরা যদি a3 বের করি, a3 ক্ষেত্রে, আচ্ছা a3 না, আমরা a2 বের করি। a2 বের করলে আমরা তার কোফ্যাক্টর কত পাবো? দেখো a2 মাইনর b1 c1 b3 c3, a2 এর পজিশন এখানে, তার মানে চিহ্ন নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ চিহ্ন আসবে। এই নেগেটিভ চিহ্ন সহই একে আমরা বলবো ক্যাপিটাল A2। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এলিমেন্টের কোফ্যাক্টর ঠিক সেই এলিমেন্টের ক্যাপিটাল লেটার বসছে এবং সাফিক্সে যে নাম্বারিং ছিল সেটা সেম থাকছে। এখান থেকেই আমরা একটা কনক্লুশনে পৌঁছাবো যে কোনো ডিটারমিনেন্ট, এই যে ডেল্টা, এই ডেল্টাকে যদি আমি বিস্তৃতি করি প্রথম রোর সাপেক্ষে, তাহলে a1 এর সঙ্গে যে ডিটারমিনেন্টটা গুণ আসবে সেটাই তো ওর মাইনর, প্লাস b1 এর সঙ্গে যেটা গুণ আসবে সেটাই ওর মাইনর, প্লাস c1 এর সঙ্গে যেটা গুণ আসবে সেটাই ওর মাইনর। এই বিস্তৃতি আমরা আরো ভ্যারাইটিস ভাবে করতে পারি। আমরা যদি কলামের সাপেক্ষে করি তাহলে a1 a1 a2 a2 a3 a3। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে একটা এলিমেন্ট এবং তার কোফ্যাক্টরের গুণফলের যে যোগফল সেটাই অ্যাকচুয়ালি ডিটারমিনেন্টের ভ্যালুটাকে প্রকাশ করে। আমরা এই ক্ষেত্রে কিছু এক্সেপশনাল রেজাল্ট একটু দেখে নেব যে একটা ডিটারমিনেন্ট যদি দেওয়া থাকে এরকম স্ট্যান্ডার্ড ফর্মে, তার রেজাল্ট যদি এরকম বলে যে এই ডিটারমিনেন্টের ভ্যালু মনে করো ডেল্টা, এই ডেল্টা, তাহলে এই যোগফলটার ভ্যালু কত হবে? তোমাকে উত্তর দিতে হবে ডেল্টা। অপশন দিতেই পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো মনে করো আমাদের দিল a1 a1 প্লাস b1 b1 প্লাস c1 c1 ইকুয়াল টু কত? আচ্ছা, ধরো এটা দিল ডেল্টা, এরপরে দিল ওইটা a1 a1 প্লাস a2 a2 প্লাস a3 a3 ইকুয়াল টু ডেল্টা। আচ্ছা, আরেকটা দিল b1 b1 প্লাস b2 b2 প্লাস b3 b3 ইকুয়াল টু ডেল্টা। লাস্ট আরেকটা দিল a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু ডেল্টা দিয়ে বললো এই ডিটারমিনেন্টের সাপেক্ষে এই চারটে অপশন, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি কোনটা সঠিক নয়। দেখো এই ক্ষেত্রে যেটা বলার, আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে সামেশন ai ai ইকুয়াল টু ডেল্টা, অথবা আচ্ছা এখান থেকে দুটোই প্রকাশ করা যায় যে সামেশন ai ai মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এর মান সাফিক্সে যা থাকবে এরও সাফিক্সে সেই থাকবে এবং দুজনেই এ হলে তবেই হবে, অথবা দুজনেই বিবি হতে হবে, অথবা দুজনেই সিসি হতে হবে। তাহলে এইখানে দেখো এ এ বি বি সি সি সবার সাফিক্স মিলে গেছে, ডেল্টা এই অপশনটা রাইট। এটাও দেখো এ এ এ মিলে গেছে, এটা দেখো বি 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 মিলে গেছে। এখানে দেখো এ বি বি সি সি মিললেও মানে কি এইটার মধ্যে অপশন এ অপশন ডি এর মধ্যে ডিফারেন্সটা খেয়াল করো, সাফিক্স মেলে নি। সাফিক্স যদি না মেলে তাহলে এইখানে ওটা ডিটারমিনেন্টের ভ্যালু দেয় না, কি দেয়? ওটা দেয় অ্যাকচুয়ালি জিরো। তাহলে এই জিরো কে দেয়, এরকম সাজানোর অনেকগুলো প্রসেস আছে। দেখো আরেকটা আমি দিচ্ছি a1 b1 a2 b2 a3 b3 ইকুয়াল টু জিরো, এটাও জিরো দেয়। তাহলে আমাদের মনে রাখতে হবে এই টাইপের এমসিকিউ আসতেই পারে, তো সিস্টেমটা ফলো করছি কিনা দেখতে পারলেই আমরা বুঝতে পারবো। তাহলে মাইনর এবং কোফ্যাক্টর এবং তার প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। এরপরে আমরা যে নিয়মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সারাস নিয়ম। দেখো সারাস নিয়মটা নিয়ে আমরা একটু আলোচনা করি।
সারাস রুল অফ এক্সপেনশন মানে বিস্তৃতিকরণের একটা নতুন নিয়ম, যে নিয়মটা বলতে পারো কার্যকর ডিপেন্ড করছে কার কীরকম ভালো লাগে। ঠিক আছে, তো দেখো সেই একই ডিটারমিনেন্ট আমরা আগে নেব ডেল্টা সমান a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এই ডিটারমিনেন্টকে আমরা বিস্তৃতি করব সারাস নিয়ম। তো বিস্তৃতি করার জন্য যেটা শিখতে হবে সেটা হচ্ছে ডিটারমিনেন্ট যেরকম আছে সেরকম আরেকবার লিখে ফেলো। দেখো প্রথম যে ডিটারমিনেন্টটা তিনটে কলাম আমি সেই সেম রেখেছি, পরের দুটো কলাম ফার্স্ট এবং সেকেন্ডকে ফিরিয়ে এনেছি, a1 a2 a3 a1 a2 a3। এইবার নিয়মটা দেখো, এই বরাবর মাল্টিপ্লিকেশন হবে, তিনখানা মাল্টিপ্লিকেশন হবে মেজর ডায়াগোনাল বরাবর। তিনটে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ভ্যালু আসবে একটা ব্র্যাকেট, দেখো a1 b2 c3, তারপরে প্লাস b1 c2 a3 প্লাস c1 a2 ব্র্যাকেট ক্লোজ মাইনাস। এইবার মাল্টিপ্লিকেশন হবে এইভাবে, এই একটা এই একটা এই একটা। তো আমরা ফার্স্ট এটাই লিখছি, দেখো a b c, a সাফিক্সে 3, b সাফিক্সে 2, c সাফিক্সে 1। আচ্ছা, এদের মধ্যে আবার প্লাস থাকবে b c a, b সাফিক্সে 3, c সাফিক্সে 2, a সাফিক্সে 1 প্লাস c a b, c সাফিক্সে 3, a সাফিক্সে 2, b সাফিক্সে 1। এইটাই হচ্ছে আমাদের সারাস নিয়মে একটা ডিটারমিনেন্টকে বিস্তৃতি করার প্রসেস সিস্টেম। মানে আমাদের যে তিনখানা এলিমেন্টের সাপেক্ষে বিস্তৃতি শিখেছিলাম সেটা ছাড়াও তুমি এই প্রসেসও বিস্তৃতি করতে পারো ইচ্ছা হলে, অথবা যদি মেনশন করা যায় পরীক্ষায় যে সারাস নিয়মের মাধ্যমে বিস্তৃতি করো তখন তোমাকে এই রুল ফলো করতে হবে। আচ্ছা, এই রুল ফলো করতে গিয়ে আমরা একটা সিস্টেম এখানে আমরা তৈরি করে দিতে পারি স্টুডেন্টদের স্বার্থে মনে রাখার জন্য, যে তোমরা যদি এরকমভাবে না সাজিয়ে এটা থেকে ডিরেক্ট এই লাইনটা লিখতে পারো, একটা সিস্টেম যদি তোমরা ফলো করো, একটা সাইকেল ফলো করতে হবে। দেখো আমি এখানে বসাচ্ছি a, এখানে বসাচ্ছি b, এখানে বসাচ্ছি c। সাইকেলটা এরকম হবে, এদিকে অ্যারো থাকবে। ফার্স্টে আমরা এবিসি লিখবো, এবার চেঞ্জ করতে করতে যাবো, a হয়ে যাবে b, দেখো a হয়ে যাচ্ছে b, b হয়ে যাচ্ছে c, c হয়ে যাচ্ছে e। তারপর a থেকে b, b থেকে c, b থেকে c, c থেকে a এবং c থেকে a, a থেকে b। তাহলে এই যে চেঞ্জটা হচ্ছে এরকম ভাবে পরপর লিখে দেওয়া যাবে। এবং এই যে নাম্বারিংটা দেখো সবারই 1 2 3 1 2 3 1 2 3 এই রুল। আর এই ক্ষেত্রে এবিসি বিসিএ সিএ বিসিএ এ থেকে বি, বি থেকে সি চেঞ্জটা সেম হবে, আর নাম্বারিং হবে 3 2 1 3 2 1 3 2 1। তাহলে এখানে 1 2 3 ওখানে 3 2 1, চেঞ্জটা কিন্তু সবারই সেম এবং শুরুর দিকে এবিসি দিয়ে। তাহলে এই নিয়ম যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সারাস নিয়ম খুব ইজিলি ক্যালকুলেশন দিয়ে দেবে, কারণ এগুলো সবই তো অ্যাকচুয়ালি সংখ্যা থাকবে ছোটো ডিটারমিনেন্টের ক্ষেত্রে। বড় এবিসির ক্ষেত্রে এই নিয়ম সারাস নিয়ম করে আলটিমেটলি কোনো লাভ নেই, কারণ বড় নিয়মের ক্ষেত্রে আমাদের অপারেশন ইউজ করতে হবে, যেটা আমরা পরের চ্যাপ্টারে পড়ব। এরপরে আমরা ডিটারমিনেন্টের থিওরি প্রায় সবই শেষ করে ফেলেছি এই চ্যাপ্টার অনুযায়ী। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ডিটারমিনেন্ট নেব, সেই ডিটারমিনেন্টের কিছু প্রপার্টি ইউজ করব। দেখো স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এ ডিটারমিনেন্ট, একটা ডিটারমিনেন্টের স্কেলার মাল্টিপ্লিকেশন মানে একটা ডিটারমিনেন্টকে একটা সংখ্যা দিয়ে গুণ। একটা ডিটারমিনেন্ট ধরো আমি নিচ্ছি এরকম, তার নাম দিলাম বা কিছু নাম দেওয়ার দরকার নেই। এই ডিটারমিনেন্টকে আমি 2 দিয়ে গুণ করতে চাই। দেখো 2 দিয়ে গুণ করলে কি রেজাল্ট আসবে আলটিমেট দেখা যাবে। ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমাদের আশা করি মনে আছে যে যে কোনো সংখ্যা গুণ করলে সেই সমস্ত এলিমেন্টকে গুণ করে দেয়। ডিটারমিনেন্টে কিন্তু এই নিয়ম ফলো হয় না। ডিটারমিনেন্টে যে নিয়মটা ফলো হয় সেটা হচ্ছে এই যে 2, একে আমি 4 ভাবে গুণ করতে পারি।
কেন 4 হবে? কারণ এখানে রো আর কলাম মিলে মোট 4টে জিনিস আছে। তাহলে 4 হবে কেন? আমি প্রথম রোতে শুধুমাত্র গুণ করতে পারি, দ্বিতীয় রোতে গুণ করা যাবে না কারণ এখানে সমস্ত এলিমেন্ট গুণ হয় না। অথবা সেকেন্ড রোতে গুণ করতে পারি শুধুমাত্র, অথবা শুধুমাত্র ফার্স্ট কলাম অথবা শুধুমাত্র সেকেন্ড কলামে গুণ করতে পারি। আমি এই ক্ষেত্রে তোমাদের 4টেই গুণ করে দেখাচ্ছি যে প্রতি ক্ষেত্রে ভ্যালু সেম থাকে। তাহলে ফার্স্টে আমি গুণগুলোকে তৈরি করছি। দেখো আমি যদি প্রথম রোতে গুণ করি তাহলে 4 - 6 এগুলো একেবারে আনচেঞ্জ। এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে কি দাঁড়াবে? -20 + 60 মানে 40। আচ্ছা, এইবার যদি আমি গুণটা এরকম করি, সেকেন্ড রোতে করব, তাহলে ফার্স্ট রো আনচেঞ্জ, সেকেন্ড রো 20 - 20 সরি -10 বিস্তৃতি করা যাক। -20 + 60 = 40। দেখতেই পাচ্ছ সেম ভ্যালু বেরোলো। আচ্ছা, এবার যদি ফার্স্ট কলামে গুণ করি তাহলে 2 × 2 = 4, 10 × 2 = 20, -3 - 5, তাহলে -20 + 60 = 40। সিমিলারলি আমরা সেকেন্ড কলামে গুণ করলেও ভ্যালু 40 পাবো। তাহলে ডিটারমিনেন্টের স্কেলার গুণ আমাদের কি বলছে? শুধুমাত্র একটা রো একটা কলাম। তাহলে যখন আমি এইরকম একটা ডিটারমিনেন্ট নেব 1 2 3 4 5 6 -1 -4 -9, একে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে আমি মোট 6টা পদ্ধতিতে গুণ করতে পারি, যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা রো। তাহলে এই গুণফলটা আমি লিখতেই পারি। আমি যদি ফার্স্ট রোতে গুণ করি তাহলে বাকি সেকেন্ড রো এবং থার্ড রো আনচেঞ্জ থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের স্কেলার মাল্টিপ্লিকেশন। ডিটারমিনেন্টের যে ডিটারমিনেন্টের সঙ্গে গুণ রয়েছে সেটা আমরা পরের চ্যাপ্টারে পড়ব। এরপরে আমরা একটা অঙ্ক করব যেটা ম্যাট্রিক্সের সঙ্গে স্টুডেন্টরা একটু বুঝিয়ে দেন এবং এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। শর্ট কোশ্চেন 2 নম্বরের। দেখো আমি বই একটা এক্সাম্পল তোমাদের দেখানোর চেষ্টা করছি। 3x x1 একটা ডিটারমিনেন্ট আছে 3x x1, এটার সঙ্গে আরেকটা ডিটারমিনেন্ট সমান আছে, বলছে 3 2 4 1। তাহলে বলছে x সমান কত? দেখো চোখে দেখে অনেকেই এটাকে অ্যান্সার করে ফেলবে x = 2, যে উপরেরটাকে খেয়াল করবে অথবা যে নিচেরটা খেয়াল করবে সে x = 4। এইখানেই তো তারা ভুল করবে, কারণ একটা ডিটারমিনেন্টের সঙ্গে আরেকটা ডিটারমিনেন্ট হলে কখনোই বলা যায় না যে তার প্রত্যেকটা এলিমেন্ট ইন্ডিভিজুয়ালি সমান। এটা শুধুমাত্র ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। তাহলে ডিটারমিনেন্টের জন্য কেন প্রযোজ্য না? কারণ ডিটারমিনেন্ট কোনো সজ্জা না। ডিটারমিনেন্ট হচ্ছে একটা ভ্যালু যাকে বিস্তৃতি করে যে মানটা পাওয়া যাবে আর একে বিস্তৃতি করে যে মানটা পাওয়া যাবে তারা সমান। কখনো এরকম হতেই পারে যে ভেতরের এলিমেন্টগুলো উল্টোপাল্টা আছে কিন্তু বিস্তৃতি করে তাদের ভ্যালু সেম হতেই পারে। সেই জন্য আমরা এপাশেও বিস্তৃতি করবো, ওপাশেও বিস্তৃতি করবো। দুপাশে যদি আমরা বিস্তৃতি করি তাহলে কি পাবো? দেখো তাহলে 3 - x² = 3 - 8, 3 3 ক্যান্সেল, এখান থেকে পাচ্ছি x² = 8, অর্থাৎ x = 2 2 প্লাস মাইনাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিটারমিনেন্টে x এর মান অ্যাকচুয়ালি এখানে যে এলিমেন্টগুলো রয়েছে তাদের কোনোটাই না, একটা নতুন একটা ভ্যালু বেরোবে। এই জিনিসটা অনেকেই ভুল করে, এলিমেন্টের সঙ্গে এলিমেন্ট সমান করে দেয়। ভুল করানোর জন্য এরকম এলিমেন্টে দেওয়া থাকে যে এখানেও x = 2 আসবে, এখানেও x = 2 আসবে, সেক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার চান্স খুবই হাই থাকে। ওই জন্য খেয়াল রেখে করতে হবে। আচ্ছা, এরপরে আমরা একটা লাস্ট অঙ্ক করবো, যদি অঙ্কটা বেশ ভালো। দেখো অঙ্কটা করা যাক। অঙ্কটা বলছে 1 sin θ 1 minus sin θ sin θ বলছে ডেল্টা ইকুয়াল টু এই ডিটারমিনেন্ট হলে দেখাও যে এর ভ্যালু 2 থেকে 4 এর মাঝে থাকে। তো দেখা যাক কিভাবে করা যায়। এটাকে আমরা ফার্স্টে বিস্তৃতি করার চেষ্টা করছি। তো বিস্তৃতি করার জন্য আমরা সিম্পল ভেঙে দিচ্ছি এটাকে প্রথম রো সাপেক্ষে। প্রথম রো সাপেক্ষে যদি আমরা বিস্তৃতি করি তাহলে আমরা কি পাবো? 1 × 1
প্লাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইনটু মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা। দেখতেই পাচ্ছ এই সেকেন্ড কলামটা বন্ধ হবে আর ফার্স্টটা বন্ধ হলে এটার সঙ্গে এটা গুণ হয় মাইনাস সাইন থিটা, এটার সঙ্গে এটা গুণ হয় মাইনাস সাইন থিটা, কিন্তু আরেকটা ফর্মুলার মাইনাসে প্লাস, তাহলে দুটো ক্যান্সেল, জিরো হবে। প্লাস 1 ইনটু সাইন স্কয়ার থিটা প্লাস 1। তাহলে দেখো এই মিডল পার্টটা জিরো হয়ে গেল। 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার 2 ইনটু 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এটা আমাদের আলটিমেট ডিটারমিনেন্ট ভ্যালু হবে। কিন্তু আমাদের এটা দেখাতে বলেনি, আমাদের দেখাতে বলেছে এটা 2 আর 4 এর মাঝে আছে। তাহলে 2 আর 4 এর মাঝে দেখানোর জন্য আমরা সাইন থিটার একটা ফর্মুলা অ্যাকচুয়ালি প্রপার্টি একটা ইউজ করব। দেখো সাইন থিটার ভ্যালু সবসময় মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে থাকে, এবং সাইন থিটাকে যদি আমি বর্গ করে দিই তাহলে সবসময় 0 থেকে প্লাস 1 এর মধ্যে থাকে। তাহলে এই সাইন স্কয়ার থিটা সবসময় 0 থেকে বড় বা সমান, 1 এর থেকে ছোট বা সমান। এবার আমি যদি এই সমীকরণটায় দুপাশ থেকে 1 যোগ করি তাহলে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, তাহলে আলটিমেট এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল 1 আর এইটা হয়ে গেল 2। এইবার যদি তিন দিকেই মানে তিনটি টার্মে যদি আমি 2 গুণ করে দিই তাহলে 1 ইনটু 2 1 2 2 ইনটু 1 প্লাস সাইন স্কয়ার থিটা 2 গুণ 4। তাহলে আমি এর থেকে বলতেই পারি যে 2 রেস ইকুয়াল টু ডেল্টা, এটাই তো আমাদের ডেল্টার ভ্যালু ছিল, রেস ইকুয়াল টু 4। তাহলে হয়ে গেল আমাদের প্রমাণ। সিম্পলি সাইন থিটার প্রপার্টি দিয়েই প্রমাণটা হয়ে গেল, নতুন কিছু নেই। তাহলে আগের মতো ডিটারমিনেন্টের টপিক এইগুলি থাকছে। এরপরে আমরা ডিটারমিনেন্টের পরের চ্যাপ্টার স্টার্ট করব, যেখানে আমরা ডিটারমিনেন্টের সঙ্গে ডিটারমিনেন্টের গুণ শিখব, ডিটারমিনেন্টের অনেক রো কলামের প্রপার্টিস আছে সেগুলো শিখবো, প্যারাডিস অপারেশন শিখবো এবং অনেক এক্সাম্পল করে দেখার চেষ্টা করবো। আজকের মতো ভিডিও এটি থাকছে। আর টাস্ক দেওয়ার কথা ছিল, টাস্ক আমি দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। যে টাস্ক রয়েছে বিস্তৃত করে দেখাও তো মাইনর ও ফ্যাক্টর নির্ণয় করো। একটা হচ্ছে 2 অর্ডার ডিটারমিনেন্ট 2 -11 5 -7, আর একটা 3 অর্ডার ডিটারমিনেন্ট -5 -2 -1 7 3 0 0 -10 -4। এই দুটো ডিটারমিনেন্টকে আমাদের বিস্তৃতি করে দেখাতে হবে। দুটোরই সমস্ত এলিমেন্টের মাইনর এবং কোফ্যাক্টর নির্ণয় করে দেখাতে হবে। এবং এই ডিটারমিনেন্ট যেটা আরেকটা দিচ্ছি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 3 নম্বরটাকে সারাস নিয়মে বিস্তৃত করে দেখাতে হবে। 3 নম্বরটা হচ্ছে 0 -5 7 11 14 -2 -4 8 সারাস বলে বিস্তৃত করে দেখাতে হবে। এই অবধি আমাদের আজকের ক্লাস থাকছে।